মেজর সাদাত মির্জা 16 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে মির্জা ভিলায় আনছে। সি সি, এমন দিনও দেখতে হবে ভাবিনি। সদর দরজায় দাঁড়ানো ছেলের পাশে একটা বাচ্চা মেয়েকে বউ বেশে দেখে চমকে কথাটা বললেন শম্পা মির্জা। তিনি চিৎকার করে বাড়ির সকল সদস্যকে জড়ো করলেন। এই কে কোথায় আছো সবাই দেখে যাও, তোমাদের আদরের ছেলে সাদাত কি করেছে, বলেই বিলাপ করতে থাকেন। সাদাত মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়। সাদাত দৌড়ে মায়ের কাছে এসে বলে, আম্মু, চিৎকার করছো কেন? লোকে কি বলবে? লোকে কি বলবে? যা বলে বলো, সেটা আমার দেখার বিষয় না। তুই কি করে একটা ষোড়শী কন্যাকে বিয়ে করিস বাবু? বলেই কান্না করে দেন শম্পা মির্জা। মায়ের এহেন কাজে সাদাত কি করবে বুঝে উঠতে পারছে না। মির্জা বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। শুধু সাদাতের বাবা, দাদা, চাচা বাসায় নেই। সাদাতের দাদি এসে সাদাতের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, এসব কি হচ্ছে দাদু ভাই? তুমি কাউকে না জানিয়ে একটা অচেনা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। লোকে শুনলে সিসি করবে মির্জাদের। সাদাত অনুনয়ের সুরে বলে, প্লিজ দাদি, তুমি অন্তত ভুল বুঝো না আমাকে। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা তো দাও। সবটা শুনে যদি বলো আমি ভুল করেছি, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। আই প্রমিসড। সাদাতের কথা শুনে কিছুটা শান্ত হন জাহানারা মির্জা। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভেতরে আসতে বলেন জাহানারা মির্জা। মেয়েটা পা টিপে টিপে এসে দাঁড়ায় জাহানারা মির্জার পাশে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখেন তিনি। সাদাতের ছোট বোন তুলিকে বলে মেয়েটাকে তার রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে। মেয়েটার অনেক ধকল গেছে সারাটা দিনে। সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে মায়ের কাছে যায় সাদাত। মাকে নিয়ে সোফায় বসায়। বিয়ে করা বউটার নামটাও জানা নেই সাদাতের। মেয়েটার দিকে তাকালে অদ্ভুত একটা মায়া লাগছে তার। সাদাত তার বাবা, দাদু, চাচাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। মিনিট 10 পর তারা বাসায় আসেন। হঠাৎ করে সাদাতের জরুরি তলবে বাসায় ফিরতে হয়েছে তাদের। ড্রয়িং রুমের সবাইকে চিন্তিত মুখে থাকতে দেখে সাদাতের বাবা শাহাদাত মির্জা জিজ্ঞেস করেন, কি হয়েছে সবাই, এমন করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? সবাইকে চুপ থাকতে দেখে সাদাতের দাদা ইশাক মির্জা জিজ্ঞেস করলেন, সাদ, কিছু বলছো না কেন? এত জরুরি বাসায় আসতে বললে, কাজ ফেলে সবাই বাসায় চলেও আসলাম, আর এখন চুপ করে আছো? শম্পা মির্জা তেজি গলায় বলেন, সাদ আর কি বলবে বাবা, যা করে আসছে তাতে সমাজে মুখ দেখাতে পারবো কিনা সন্দেহ। শম্পা মির্জার কথায় কপালে ভাঁজ পড়ে যায় তার। তিনি চিন্তিত হয়ে বলেন, তুমি কি বলতে চাইছো বৌমা? আমার দাদুভাই কি করেছে? বাবা, আপনার প্রাণপ্রিয় দাদুভাই বিয়ে করে আনছে। হোয়াট? জি বাবা, তাও আবার 16 বছরের একটা বাচ্চা মেয়েকে। ইসহাক মির্জা অবাক হয়ে সাদাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সাদ, দাদুভাই, তোমার মা এসব কি বলছে? জি, দাদু মা ঠিকই বলেছে, বলে মাথা নিচু করে নেয় সাদাত। তুমি কি করে 16 বছরের একটা মেয়েকে বিয়ে করলে? তোমার বিবেকে বাঁধলো না? সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো আমরা? আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। আমাদেরকে সমাজের আর 5টা মানুষের সাথে মিশতে হয়। দাদু, আগে সম্পূর্ণটা কথা শোনো। আমি পরিস্থিতির শিকার দাদু। একটা মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে সাদ? সবটা বলো আমাদের। আমরাও শুনতে চাই তোমার সাথে কি হয়েছে। কথাটা বললেন সাদের বাবা শাহাদাত মির্জা। ড্রয়িং রুমে বাড়ির বড় সদস্যগুলো সোফায় বসেন। সবার মধ্যমণি সাদাত। সাদাত বলতে শুরু করে, আমি আমার বন্ধু রাইহানের বোনের বিয়েতে গিয়েছিলাম। বিয়ে বাড়ির সবকিছুই স্বাভাবিক ছিল, সব ঠিকঠাক ভাবেই হচ্ছিল। কিন্তু বিয়ে পড়ানোর সময় ঘটে বিপত্তি। কি হয়েছিল? প্রশ্ন করলেন ইসহাক মির্জা। কোথা থেকে হুট করে একটা মেয়ে পুলিশ নিয়ে এসে হাজির। বিয়ে বাড়িতে পুলিশ দেখে সবাই কানাঘুষা করে। আমিও সেখানেই ছিলাম রাহিয়ানের সাথে। মেয়েটা পুলিশ অফিসারকে বলে বরকে অ্যারেস্ট করতে। কথাটা শোনার সাথে সাথেই বিয়ে বাড়িতে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে। পাত্র মেয়েটাকে দেখে ভয়ও পেয়ে যায়। সেটা তার মুখ দেখেই বোঝা যায়। মেয়েটা পাত্রের সামনে গিয়ে বলে,
আমার জীবনটা শেষ করে তোমার শান্তি হয়নি, এখন আবার একটা বাচ্চা মেয়ের জীবন শেষ করার জন্য এসেছো? আমি থাকতে সেটা কোনোদিনও হবে না মিস্টার আকাশ। ছেলেটা ফিসফিস করে মেয়েটাকে বলে, চুপ করো আখি, এখানে কোনো সিন ক্রিয়েট না করে চলে যাও। কেন চুপ করবো, হ্যাঁ? তোমাকে আর ভয় পাই না আমি। এখানে মেয়েটার গার্ডিয়ানকে চিৎকার করে বলে, আখি নামের মেয়েটা। আপনারা খোঁজ খবর না নিয়েই কিভাবে একটা পশুর সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন? রাইহান এগিয়ে এসে বলে, এই মেয়ে, তুমি কি সব বলছো? আর কে তুমি? এখানে এসে কেন সিন ক্রিয়েট করছো? আপনি কে? আমি মেয়ের ভাই। আপনার বাবা কোথায়? ডাকুন তাকে, সবার সামনে সত্যিটা বলবো। আপনাদেরও তো জানার অধিকার আছে পাত্রের কুকীর্তির কথা। রাইহানের বাবা শফিক আহমেদ এগিয়ে এসে বলেন, আমি মেয়ের বাবা, কি বলবে বলো? বিয়ের আসর থেকে পাত্র উঠে এসে বলল, আঙ্কেল, এইসব কি হচ্ছে? কোথা থেকে হুট করে একটা মেয়ে এসে বলল আর সব সত্যি হয়ে গেল? এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? রাইহান ভাই, আপনি মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। কই থেকে যে আসে এইসব উটকো ঝামেলা? তুমি চুপ থাকো আকাশ। এমনিতেই এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার উপরে এখন আরেক কাহিনী হচ্ছে। সবটা তো জানতে হবে আমাদের। তুমি আসলে কে? কি তোমার পরিচয়? রায়হানের কথায় আকাশ চোরা চোখে তাকায়। তার এখন খুব ভয় হচ্ছে, আখি যদি সব সত্যি বলে দেয় তাহলে। না না, এটাও হতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে বলেই মনে মনে শয়তানি হাসি। আকাশকে কোনো রকম সুযোগ না দিয়েই আখি নামের মেয়েটা বলতে শুরু করে, আমি আকাশের বিয়ে করা বউ। বউ শব্দটা শুনে বিয়ে বাড়ির মানুষজন আবারও কানাঘুষা শুরু করে দেয়। তারাও বলে, শফিক সাহেবের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর পাত্র পেলেন না, একটা বিবাহিত পুরুষের সাথে বিয়ে ঠিক করলেন? সি সি, মা মরা মেয়েটার কপালে এই ছিল? চাঁদের টুকরো মেয়েকে একটা বিয়েত্তা পুরুষের লগে, সি সি সি, আর ভাবতে পারছি না। একটা মহিলার কথা শুনে রাইহানের মাথা গরম হয়ে যায়। চিৎকার করে বলে, আপনারা দয়া করে চুপ করবেন, সম্পূর্ণ কথাটা তো শুনতে দেবেন। রাইহানের ধমকে মহিলাগুলো চুপ হয়ে যায়। এবার আপনি বলুন। আমাদের 1 বছরের একটা বাচ্চা আছে বলেই কান্না করে দেয় আখি। প্লিজ, আপনি কাঁদবেন না, সবটা খুলে বলুন আমাদের। কোনো ভয় নেই আপনার। পুলিশ অফিসার আকাশকে ধরে রাখে, আর সুযোগ পেলে পালিয়ে যদি যায় এই জন্য। আমাদের বিবাহিত জীবন খুব সুন্দরভাবেই চলছিল, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আর দিন যায়, রাত যায়, মাস যায়, এভাবেই 2টা বছর চলে যায়। আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে হয়। আকাশের পরিবারও খুব খুশি। আকাশ মেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকে। আকাশের একদিকে মেয়ে আর আরেকদিকে পৃথিবী। আকাশ মেয়েকে চোখে হারায়। হঠাৎ আমি লক্ষ্য করি আকাশের ভেতর পরিবর্তন। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। আগের মতো কেয়ার করে না, সব সময় ইগনোর করে। আমি 2 দিন আগে বাবার বাড়ি গিয়েছি, আর আজ বাড়ি এসে শুনি আকাশ নাকি বিয়ে করতে গেছে, বলেই কান্নায় ভেঙে পড়ে। রাইহান অগ্নি দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, তারপর আকাশের কলার ধরে বলে, ইউ লায়ার, তোর এত বড় সাহস! তুই আমার বোনের জীবন শেষ করতে এসেছিস? বলেই মুখে ঘুষি মেরে দেয়। আকাশ মুখ থুবড়ে নিচে পড়ে যায়। রাইহান আকাশকে উঠিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। তখন আমি দৌড়ে গিয়ে রাইহানকে আটকে বলি, আইন নিজের হাতে নিস না, পুলিশের কাজ পুলিশকে করতে দে। পুলিশ অফিসার, আকাশকে অ্যারেস্ট করুন। পুরো বিয়ে বাড়িতেই হইচই শুরু হয়ে যায়। সবার মুখে এক কথা, বরকে পুলিশে ধরে নিয়ে গেছে। আনন্দে ভরা বিয়ে বাড়ির শোকের ছায়া নেমে যায়। শফিক সাহেব অনেক ভেঙে পড়েন। রায়হান নিজেও অনেক ভেঙে পড়ে। এতক্ষণ যা যা হয়েছে সবটা নিজের চোখে দেখছে কনে, অর্থাৎ বিয়ের পাত্রী। সবটা দেখে মাটিতে ধপ করে বসে পড়ে বিয়ের কোণে। শফিক সাহেব বিলাপ করতে থাকেন, তার মেয়েকে এখন কে বিয়ে করবে? তার মেয়ে সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই তাকলে দেখলে ছিছি করবে, দূরছাই করবে। আমি একপাশে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। রাইহানের বোনের জন্য আমারও অনেক খারাপ লাগছিল। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো, ভাবতেই যেন আমার বুকটা কেঁপে ওঠে।
রায়হান আমাকে এসে বলে, সাদাত, আমার বোনকে বাঁচা বন্ধু, ও বাঁচবে না, সমাজের মানুষ ওকে বাঁচতে দেবে না। তোকে হাত জোর করে বলছি, তোর বন্ধু হিসেবে না, একজন অসহায় ভাই তোকে বলছে সমাজের কটু কথা থেকে তার বোনকে বাঁচাতে। সাদাত অবাক হয়ে বলে, কিভাবে? আমার বোনকে তুই বিয়ে কর? হোয়াট? কি বলছিস এইসব? ভেবে বলছিস তো? আমি একজন মেজর, আর মেজর হয়ে কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করি? আমি কিছু জানি না, প্লিজ তুই আমার বোনকে বিয়ে করে ওর সম্মান বাঁচা, প্লিজ। সবটা বলে থামে সাদ। এরপরের ঘটনা সবটা তো সবারই জানা। দাদু, তুমি বলো, আমি কি ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। দাদু, আমি একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে ভাবো কি হতো। ভেবে বলছো তো দাদু ভাই? আমরা যা বলবো তুমি তাই করবে? জি দাদু। দাদু ভাই, মেয়েটাকে তুমি নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে পারবে? পারবে? তাকে সবার সামনে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারবে? তাকে মাথা উঁচু করে বাঁচার সাহস দিতে? সাদা নিশ্চুপে রয়েছে, কোনো কথা বলছে না। কি হলো দাদু ভাই, কথা বলছো না কেন? সাদের মা শম্পা মির্জা গর্জে উঠে বলল, বাবা, এসব কথা এখানে কেন হচ্ছে? আমি কিছুতেই ওই মেয়েকে সাদের বউ হিসাবে মানি না। ওর কি যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? ওই মেয়ে আমার সাদের নখের যোগ্যও না। ওই মেয়েকে আমার ছেলের পাশে মানাবে না। লোকে দেখলে হাসবে বাবা, তাই বলছি। এসব কি বলছো বৌমা? চুপ করো, আর একটা কথাও বলবে না। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, লিমিটের মধ্যে থাকো। তেজি গলায় বলে উঠলেন ইসহাক মির্জা। শ্বশুরের কথায় চুপসে যান শম্পা মির্জা। সাদাত মির্জা ছেলের দিকে তাকিয়ে বলল, সাদ, তোমার দাদুর প্রশ্নের উত্তর দাও। জি বাবা। দাদু, মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো প্রবলেম নেই। ভেবে বলছো তো দাদু ভাই? তুমি একজন মেজর, একজন মেজর হয়ে এমনটা করছো, জানাজানি হয়ে গেলে তোমার চাকরিটাও চলে যেতে পারে। জি দাদু ভাই, আমি সবকিছু ভেবেই তারপর বলছি। কিন্তু একটা প্রবলেম দাদু। কিছুটা চিন্তিত হয়েই বলল সাদাত। কি প্রবলেম দাদু ভাই? দাদু, মেয়েটার এখনো 18 বছর হয়নি। এটা যদি জানাজানি হয় তাহলে সবাই সি সি করবে। তাই আমি ভাবছি। কি ভাবছো? বলেই উঠলেন শাহাদাত মির্জা। বাবা, মেয়েটার 18 বছর পূর্ণ হলে তাকে এই বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। ততদিন সে এই বাড়িতেই থাকবে, তুলির সাথেই পড়াশোনা করবে। আর আমি আমি তো কাল পরশু চলেই যাব। আমার ছুটির সময়ও প্রায় শেষ। তুই ঠিক বলেছিস সাদ, এটাই সবচেয়ে ভালো হবে। বৌমা পড়াশোনা করুক, নিজের কেরিয়ার গড়ে তুলুক। তুলির মতো সেও আজ থেকে এই বাড়ির একটা মেয়ে, মির্জা বাড়ির মেয়ে হিসাবেই থাকবে এখানে। এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, তোমার কি আপত্তি আছে? না, এটাই বেস্ট অপশন হবে। সোসাইটিতে আমাদের কোনো প্রবলেমও হবে না। নাত বইয়ের 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে আবারও বিয়ে হবে মির্জা বাড়িতে। এটা কিছুতেই হবে না বাবা। আমি কথা না বলে থাকতে পারলাম না, মাফ করবেন বাবা। তুমি কি বলবে বৌমা? বাবা, আমি আমার ভাইকে কথা দিয়েছি তার মেয়ের সাথে আমার সাদের বিয়ে দিব। তাদের সাথে কথার খেলাপ হয়ে গেল, এটা কিছুতেই মেনে নিব না আমি। এই বাড়িতে মেয়েটার কোনো জায়গা হবে না। সাদ, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাবা। বৌমা, চিৎকার করে বলে ওঠে ইসহাক মির্জা। চিৎকার করেও কোনো লাভ হবে না বাবা। মেয়েটা এই বাড়িতে থাকতে পারবে না। তুমি আমার মুখের উপরে কথা বলছো? তোমার এত বড় সাহস বৌমা? বাবা, আপনি ভুল বুঝছেন। আমি তো। তুমি আর একটা কথাও বলবে না শম্পা। তোমার ভাইকে বলে দাও সাদ তাকে বিয়ে করতে পারবে না। এই বিষয়ে আর একটা কথাও হবে না। আমি ওপরে যাচ্ছি। বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। সাদাত সোফা থেকে উঠে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি রাগ করছো কেন? শম্পা মির্জা ঝাড়া দিয়ে দূরে সরে গিয়ে বলে, আমাকে মা বলে ডাকবি না, আমি তোর কেউ না। বলেই কাঁদতে কাঁদতে চলে যান। সাদ মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়। সে এখন কি করবে? একদিকে মা,
আরেকদিকে বিয়ে করা বধূ। ধুর, কিছুই ভালো লাগে না। সাদাতকে মন খারাপ করে থাকতে দেখে তার বাবা শাহাদাত মির্জা বলেন, মন খারাপ করো না সাদ, সব ঠিক হয়ে যাবে। তোর আম্মু তোর উপরে রাগ করে আছে, অভিমান করে আছে, পরে ঠিকই মেনে নিবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, বৌমাকে নিয়ে খেতে আয়, আর বাবার কথা মতো ফ্রেশ হয়ে আয় সাদ। মন খারাপ করে বসে আছো কেন আমায়রা ভাবি? সাদাতের বউয়ের নাম আমায়রা। আমায়রাকে চুপ থাকতে দেখে তুলি বলে, ভাবি প্লিজ, তুমি মন খারাপ করে থেকো না, সব ঠিক হয়ে যাবে। আমায়রা মুচকি হেসে বলে, হ্যাঁ, কিন্তু নিজেকে প্রশ্ন করে, তুই কি সাদাতের যোগ্য? সে তো সব দিক থেকে পারফেক্ট। তুই এখানে মানিয়ে নিতে পারবি? তোকে কি মেনে নেবে সাদাত ভাইয়ের মা? সে তো আমাকে পছন্দ করে না, তাহলে কি আমাকে ফিরে যেতে হবে? নানান কথা ভাবতে থাকে আমাইরা। তার ভাবনার মাঝে পুরুষালী কণ্ঠে গম্ভীর স্বরে বলে ওঠে, তুলি, ওকে নিয়ে নিচে খেতে আয়। আমায়রা বুঝতে পারে লোকটা তার স্বামী। তুলি আমায়রাকে নিয়ে খেতে যায়। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। তুলি আমায়রাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও তার পাশের চেয়ারে বসে। আমায়রা মাথা নিচু করে বসে আছে। তাকে মাথা নিচু করে থাকতে দেখে ইসহাক মির্জা বলে, নাতবো, মাথা নিচু করে না থেকে মাথাটা উঁচু করো। তুমি কেন মাথা নিচু করে থাকবে? দাদা শ্বশুরের কথায় মাথা তোলে আমায়রা। খাবার টেবিলে থাকা সবাই আমায়রার দিকে তাকিয়ে আছে। নিজের দিকে এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হতে থাকে আমায়রার। ইসহাক মির্জা বিষয়টা বুঝতে পেরে সবাইকে খেতে বলে, নাতবো, তোমাকে কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবে। জি দাদু, বলেন। তুমি মির্জা বাড়ির বড় বউ, তোমার উপরে অনেক দায়িত্ব। তুমি এখন ছোট, তোমাকে পড়াশোনা করে নিজেকে মির্জা বাড়ির বউ হিসাবে প্রমাণ করতে হবে। পারবে না তুমি? জি দাদু, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। বড় বৌমা, সবাইকে খেতে দাও। শম্পা মির্জা আর রানু মির্জা দুই যা মিলে খাবার সার্ভ করে। বাসার কাজের মেয়ে খাবারগুলো এগিয়ে দিচ্ছে। খাবার পর্ব শেষ হতেই যে যার রুমে চলে যায়। রাত গভীর হচ্ছে আর সবাই ঘুমিয়ে পড়েছে। সাদ আর আমায়রা দাঁড়িয়ে আছে ছাদের বেলকুনিতে। দুজনে নিশ্চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, নীরবতা পালন করছে। আর নীরবতা ভেঙে সাদ্দাত বলল, নাম কি তোমার? সদ্য বিয়ে করা স্বামীর মুখে নিজের নাম শুনতে চাই দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নামটাও জানেন না? না, সোজা উত্তর। ও, কিছু না জেনেই বিয়ে করে নিলেন? এত কিছু তোমার জানতে হবে না। আমার নাম আমায়রা ইসলাম। আচ্ছা, কিসে পড়ো তুমি? এবার এসএসসি দিয়েছি। কোন গ্রুপ? বিজ্ঞান। তুমি তাহলে তুলির সাথে সেম গ্রুপে? জি। আমার সম্পর্কে কিছু জানো? জি, ভাইয়া বলেছে। তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। জি আচ্ছা। আমি একজন মেজর। তোমাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। লোকে দেখলে বলবে, ওই দেখো সাদাতের বউ। আজ সাদাত যোগ্য বউ পেয়েছে। তোমাকে দেখলে যাতে বলতে না পারে তুমি আমার যোগ্য না। কিছুটা দম নিয়ে আবারও বলতে শুরু করে, যেদিন তোমার 18 বছর হবে সেই দিন তোমাকে আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দেব। বুঝতে পারছো? জি। তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার লক্ষ্য কি। আমার থেকে তুমি সব রকমের সাপোর্ট পাবে, কোনো কমতি পাবে না। জি, মনে থাকবে। তোমাকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মায়ের মন জয় করতে হবে। মা খুব রেগে আছে আমার উপর, তোমাকে দুই চোখে সহ্য করতে পারছে না। সময় হলে সবটা ঠিক হয়ে যাবে। আমার বিয়ে নিয়ে আম্মুর অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু এই দুর্ঘটনার জন্য সব শেষ হয়ে গেছে। এই জন্য অনেক চটে আছে আমার উপর। আমার আম্মুর মনটা অনেক ভালো। বাইরে থেকে দেখতে যতটা কঠিন, ভেতরে ঠিক ততটাই নরম। আচ্ছা, অনেক রাত হয়েছে, খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? পরে ঘুমাবো, তুমি যাও। সাদাতের কথা মতো বিছানায় শুয়ে পড়ে আমায়রা। সাথে সাথে ঘুমের রাজ্যে তলিয়ে যায় আমায়রা।
সাদাত রুমে এসে দেখে পিচ্চি বউটা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাকলে কারোর যে এত কিউট লাগে আমায়রাকে না দেখলে জানতেই পারতো না সাদাত। আমায়রা ঠোঁট উল্টে চোখ মুখ কুঁচকে ঘুমিয়ে আছে। যে কারোরই দেখলে হাসি পাবে। সাদাতের অনেক হাসি পায়। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। 6 ফিট উচ্চতার একটা পুরুষকে আর কি সোফায় ধরে। সাদাত বিড়বিড় করে বলে, মেজর সাহেব, আপনাকে এমন একটা দিন দেখতে হবে। ভাবতে পারছিলে? একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে তোমার এখন সোফায় শুতে হচ্ছে। হায় রে কপাল! পিচ্চি একটা মেয়েকে বিয়ে করে বাসরটাও করতে পারলাম না, আফসোস। খুব ভোরে ঘুম ভাঙে আমায়রার। ঘুম থেকে উঠে দেখে সাদাত গুটিসুটি মেরে শুয়ে আছে। সাদাতের জন্য আমায়রার খুব মায়া হয়। সেই জন্য বিছানা থেকে উঠে সোফার কাছে যায়। মনে মনে হেসে ওঠে। বলে, 6 ফুট লম্বার মানুষটাকে কি আর সোফায় ধরে? তারপর হাঁটু গেড়ে বসে সাদাতকে ডাক দেয়, এই যে শুনছেন, এখান থেকে উঠে গিয়ে বিছানায় ঘুমন। আমায়রার ডাকে ঘুমো ঘুমো কণ্ঠে বলে, কি হয়েছে, ডাকছো কেন? আপনার শুতে তো কষ্ট হচ্ছে, আপনি দয়া করে একটু বিছানায় যান। আমায়রার কথায় ছাদ ধুলতে ধুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সারা রাত না ঘুমানোর কারণে এখন গভীর ঘুমে আচ্ছন্ন ছাদ। আমায়রা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। তারপর চুপি চুপি কিচেনে উঁকি মেরে দেখে একজন মাঝবয়সী মহিলা, আর তার পাশে দাঁড়িয়ে সবজি কাটছেন শম্পা মির্জা। আমায়রা কিছুটা সাহস জুগিয়ে রান্নাঘরে প্রবেশ করে। তারপর পা টিপে টিপে গিয়ে শম্পা মির্জার পাশে দাঁড়িয়ে বলে, আন্টি, সবজিগুলো আমাকে দেন, আমি কেটে দিচ্ছি। হঠাৎ কারোর কণ্ঠস্বর পেয়ে পাশে তাকিয়ে দেখে কালকের সেই মেয়েটা। অমনি মেজাজটা খারাপ হয়ে যায় তার। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বলেন, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি এখানে এসেছো? বেরিয়ে যাও এখান থেকে, আর ভুলেও কোনোদিনও এখানে পা রাখবে না। আন্টি, আর একটা কথাও বলবে না, বেরিয়ে যাও। আমার চোখের সামনে আসবে না তুমি। তোমাকে আমার সহ্য হয় না। শুধুমাত্র তোমার জন্য আমাকে এতটা ছোট হতে হয়েছে। আমি তোমাকে কখনোই আমার ছেলের বউ হিসাবে মেনে নিব না। তুমি আমার ছাদের নখের যোগ্যও না। শম্পা মির্জার কথায় খুব কষ্ট পায় আমায়রা। সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে এসে বেলকুনিতে চলে যায়। বেলকুনিতে দাঁড়িয়ে অঝরে কান্না করছে আমায়রা। বেলকুনির গ্রিলে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমায়রা। সাদ মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রুমে আসার পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ পায়। শব্দ অনুসরণ করে বেলকনির কাছে এগিয়ে আসে। এটা দেখে আমায়রা গ্রিল ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাদাত আমায়রার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে বলে, কাঁদছো কেন? আমায়রা মুখ ফসকে বলে ফেলে, আপনার মা? কিছু না, আমার আম্মুর কথা খুব মনে পড়ছে। বাবা, ভাইয়া, সবার কথা খুব মনে পড়ছে। আমায়রার কথায় ভুরু কুঁচকে তাকায়। সাদাত ঢের বুঝতে পারছে আমায়রা কথা ঘুরিয়ে ফেলেছে। মেয়েটা খুব বুদ্ধিমতী। সাদাত মনে মনে হাসে। তারপর বলে, নিচে গিয়েছিলে? হ্যাঁ, দেখলাম আন্টি রান্না করছেন। তুমি কিচেনে গিয়েছিলে? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে সাদাত। আমায়রা আমতা আমতা করে বলে, আসলে না মানে গিয়েছিলাম তো। সাদাত বুঝে ফেলে তার আম্মু আমায়রাকে কিছু বলেছে, না হলে আমায়রা এই সাত সকালে কাঁদবে কেন? কথাটা বলে ব্যস্ত থাকার কারণে আমায়রাকে খেয়াল করেনি সাদাত। মাত্রই গোসল করে এসেছে। মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে খালি গায়ে। গা থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। আমায়রা ঝট করে ঘুরে যায়। সহসা আমায়রা ঘুরে যাওয়াই দেখে ভুরুটা দলা করে ফেলে সাদাত। তারপর বলে, ঘুরে দাঁড়ালে কেন? আমার দিকে তাকাও। আমায়রা বলে, না। সাদাত খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ তো ঠিকই ছিলে, হঠাৎ কি হলো? আপনি রুমে গিয়ে একটা টি শার্ট পরে আসুন। সাদাত নিজের দিকে তাকায়। আমায়রা যে তাকে খালি গায়ে দেখে এমনটা করেছে সেটা সে বুঝতে পেরেছে। সাদাত বাঁকা হেসে বলে, তুমি কখনো পুরুষ মানুষকে খালি গায়ে দেখোনি?
দেখেছি তো, কিন্তু আপনাকে দেখিনি বলেই তো। নিজের হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে আমায়রা। আমায়রার কথায় বাঁকা হাসে সাদাত। তারপর আবারও বলে, তাকাও এইদিকে। আমায়রা তাকায় না। সাদাত হাত দিয়ে আমায়রাকে নিজের দিকে ফিরায়। আমায়রা চোখ মুখ খিচে বন্ধ করে আসে। সেটা দেখে ফের হেসে ফেলে সাদাত। তারপর বলে, চোখ খোলো। আমায়রা এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে তাকায়। সাদাতের হাসি মুখ দেখে দু চোখই খুলে ফেলে। সাদাত বাঁকা হেসে বলে, শোনো মেয়ে, তোমাকে যতই বলি না কেন, তোমার বয়স হলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেব। আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ। আমি জানি তুমি ছোট, তাই বলে সামান্য খালি গায়ে দেখে এভাবে লজ্জা পাওয়ার কিছুই নেই। সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে। আমায়রা মাথা নেড়ে সায় দেয়। সাদাত আমায়রাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে যায়। সকাল ৮টা। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। নেই শুধু সাদাত আর ইরা। আমায়রার থেকে শর্ট করে রাখা হয়েছে ইরা। এখনো খাওয়া শুরু হয়নি। ইসহাক মির্জা সাদাতকে ডাক দেয়, সাদ দাদুভাই, খেতে আসো, তোমাদের জন্য সবাই অপেক্ষা করছে। সাদাত দোতলার নিজের রুম থেকে বলে, আসছি দাদু। সাদাত ইরা দুজনে নিচে খেতে আসে। সাদাতের পাশে ইরাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন শম্পা মির্জা। শ্বশুরের জন্য মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে তাকে। দুজন টেবিলে এসে বসে। শম্পা মির্জা কিছু না বলে ডাইনিং ছেড়ে চলে যায়। তার যাওয়ার পানে সকলেই তাকায়। ইসহাক মির্জা কিছুই বলেন না। রানু মির্জাকে খাবার দিতে বলে। সাদাত টেবিল থেকে উঠে মায়ের কাছে যায়। শম্পা মির্জা কিচেনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। সাদাত মায়ের কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আম্মু, তুমি তো এমন অবুঝ ছিলে না, তাহলে কেন এমন করছো? শম্পা মির্জা কান্না মাখা কণ্ঠে বলেন, সাদ বাবা, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাপ। তোকে এর থেকেও সুন্দর লাল টুকটুকে বউ এনে দেব। আমার ভাইয়ের মেয়ে রিয়াকে তোর সাথে বিয়ে দেব। রিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। লাখে একটা অমন মেয়ে পাওয়া যায়। এই মেয়ে তোর নখেরও যোগ্য না। তুই আমার কথাটা শোন বাবা, তোর জীবনটা এইভাবে শেষ হতে দিস না সাদ। শম্পা মির্জার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে সাদাত। হালকা হেসে বলে, আম্মু, বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি এটা অস্বীকার করতে পারবো না। যার জন্য মেয়েটাকে বিয়ে করছি, সেটাই যদি, তার সম্মানটাই যদি রক্ষা করতে না পারি, তাহলে বিয়ে করে কি করলাম? সবাই তো মেনেই নিয়েছে, তুমিও মেনে নাও না, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি ইরাকে ডিভোর্স দিতে পারবো না মা। যে হাত আমি একবার ধরেছি, সেই হাত আর আমি ছাড়ছি না। মরার আগ পর্যন্ত সেই হাতটা শক্ত করে ধরে রাখবো। জীবনে যত বাধাই আসুক না কেন, সবটা ধৈর্য সহকারে মোকাবেলা করব। ছেলের কথায় বাকরুদ্ধ হয়ে যান শম্পা মির্জা। তিনি সাদাতের গালে থাপ্পড় মেরে দেন। থাপ্পড় মেরে বলেন, মায়ের মুখে মুখে কথা বলিস সাদ? এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম, মায়ের সামান্য একটা কথা তুই রাখতে পারলি না? মায়ের হাতের থাপ্পড় খেয়ে আশ্চর্য হয়ে যায় সাদাত। যে মা তার গায়ে কখনো একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি, সেই মা তাকে আজ মারল, নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করায়। আচ্ছা, পছন্দটাই কি মেন, নাকি একটা মেয়ের সম্মান বাঁচানো? আগে জরুরি কোনটা? শম্পা মির্জা কিচেন থেকে নিজের রুমে চলে যায়। সাদাত খাবার টেবিলে গিয়ে কোনো রকমে খেয়ে রুমে চলে আসে, সাথে ইরাকে নিয়ে। কালকে সাদাতের ছুটি শেষ, ফিরে যেতে হবে নিজের গন্তব্যে। কিন্তু যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলোকে সেরে যেতে হবে। কবে নাগাদ ফিরবে এটা সে বলা মুশকিল। সেজন্য কাউকে কিছু না বলে বিকালে বাসা থেকে বের হয়। বিকাল ৪টা। সাদাত আমায়রাকে সাথে নিয়ে বের হয়েছে। যা দেখে শম্পা মির্জা রেগে বোম হয়ে আছে। সাদাত যাওয়ার আগে মাকে বলে গেলেও শম্পা মির্জার কোনো হেলদোল নেই, কোনো কথা বলে না। আজ ৩ দিন তাদের বিয়ে হয়েছে। বিয়ের নিয়ম অনুযায়ী আজ তাদেরকে আমায়রার বাবার বাড়ি যেতে হবে। রায়ান ফোন দিয়ে বারবার করে যেতে বলেছে। সাদাত মানা করে দেয়, কিন্তু রায়ান হার মানে না। সাদাতের দাদুর কাছে ফোন দিয়ে যাওয়ার কথা বলে। ইসহাক মির্জা না করেন না।
তবে বিকালে গিয়ে রাতেই আবার ফিরে আসতে হবে, কারণ কালকে সাদাত খুলনাতে চলে যাবে। রায়ান তাই মেনে নেয়। কয়েক ঘন্টার জন্য হলেও তো আসবে, এটাই তো অনেক। সাদাত দাদুর কথা মতো আমায়রাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার পথে তার মা বাধা দেয়। সাদাত বলে, আম্মু, সন্ধ্যার পরেই ফিরে আসবো। এই কথা বলার পর আর একটা কথাও বললেন না তিনি। তারপর সাদাত আমায়রাকে নিয়ে বের হয়। বাসা থেকে বাইক নিয়ে আসে সাদাত। আমায়রা আগেও ভাইয়ের বাইকে উঠেছে, যার জন্য কোনো প্রবলেম হয় না। সাদাত বাইক নিয়ে থামায় বাজারে। বাজার থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী, ফলমূল কিনে রওনা দেয় আমায়রাদের বাসায়। ৩ দিন পর বাবার বাড়ি আসায় খুব খুশি আমায়রা। খুশিতে বাইক থেকে নেমে সাদাতকে না নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, যা দেখে রায়ান আর তার বাবা হেসে ওঠেন। রায়ান বোনের সাথে কথা বলে বন্ধুকে আগলে বলতে চায়। সাদাত বাইক থেকে মিষ্টির প্যাকেট নামাচ্ছিল, তখনই কারোর কথার আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে রায়ানকে দেখে মৃদু হেসে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। শালা, তুই কেমন আছিস পিঠে একটা চড় মেরে বলে। সাদাত চড় খাওয়ার আগেই হাতটা দিয়ে ডলে বলে, শালা, সরি শালা বাবু। এতদিন শালা বলতে বলতে আজ যে সত্যিই শালা হয়ে গেলি। রায়ান হেসে ওঠে, অফকোর্স, যা বলবি তাই তো হবে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিল, সেই জন্য তুই এসেছিলি। তুই যদি না থাকতি, তাহলে আমার বোনের যে কি হতো বলতো। এসব কথা বাদ দে ভাই, যা হবার হয়েছে। তোর বোনটা কেমন কত? কেন, ও আবার কি করেছে? আমি আগে যতই আসি না কেন, বিয়ের পর আজই প্রথম আসছি। শালা, তোর বোন আমাকে একা রেখেই চলে গেল। কামটা কি ঠিক করলো বল? মোটেও না, একদম ঠিক করে নাই। তোকে সাথে নেওয়া উচিত ছিল। আমায়রা ছোট তো, এই জন্য কিছু মনে করিস না। মজা করছিলাম, আমি কিন্তু কিছু মনে করিনি। আচ্ছা, ভেতরে চল, বাইরে দাঁড়িয়ে আর কত কথা বলবি। আর বাবাও অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। এগুলো আমার কাছে দে। বলেই সাদাতের কাছ থেকে মিষ্টি প্যাকেট আর ফলের প্যাকেটগুলো নিয়ে হাঁটতে বলে। বাব্বা, প্রথম দিন শ্বশুর বাড়িতে আসতেই এত জিনিস নিয়ে আসছে, উন্নতির লক্ষণ। রায়ানের কথায় মৃদু হাসে সাদাত। অতঃপর বাসার ভেতরে প্রবেশ করে রায়হানের বাবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। একটু পর রায়ানের ফুপি সাগরিকা বেগম আসেন। তিনি হাসি মুখে সাদাতকে জিজ্ঞেস করেন, কেমন আছে বাবা? জি, আলহামদুলিল্লাহ ফুপি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। তোমার বাসার সবাই কেমন আছে? জি, সবাই ভালো আছে। সাগরিকা বেগম কিছুটা ইতস্ত বোধ করে বলে, সাদাত, বাবা, তোমার বাড়ির সবাই এই বিয়েটা মেনে নিয়েছে তো? মানে, তোমাদের বিয়েটা যে অবস্থায় হয়েছে। সাগরিকা বেগমের কথায় সাদাত আমায়রার দিকে তাকায়। আমায়রাও তখন সাদাতের দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়ে যায়। আমায়রা চোখটা নামিয়ে নেয়। সাদাত মুচকি হেসে সাগরিকা বেগমের প্রশ্নের জবাব দেয়, ফুপি, আমাদের বাসার সবাই আমায়রাকে মেনে নিয়েছে। আপনারা কোনো টেনশন করবেন না। আমায়রা আমার অনুপস্থিতিতেও আমাদের বাড়িতে ভালো থাকবে। ভালো থাকলেই ভালো বাবা। জি। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। এখন রাত ৯টা বাজতে চলল। আমায়রার ফুপি সাগরিকা বেগম টেবিলে খাবার দেন। সবাই খেতে বসে আছেন। একে একে সবাই খেতে বসেছে। সাগরিকা বেগম অনেক পদের রান্না করেছেন জামাইয়ের জন্য। সাদাত একটু একটু করে সমস্ত পদ দিয়ে অল্প অল্প করে খাবার খায়। খাওয়ার পাট চুকিয়ে আমায়রা রুমে চলে আসে, আর আসার আগে রায়ানকে আসতে বলে। রায়ান খাওয়া শেষ করে সাদাতের কাছে এসে জিজ্ঞেস করে, কিছু বলবি? সাদাত ফোন দেখছিল। রায়ানের কথায় মাথাটা তুলে তাকিয়ে বলে, হ্যাঁ বলবো। বল। আমায়রার এইচএসসি মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সবগুলো কাগজপত্র দিয়ে তো, ওকে কলেজে ভর্তি করানোর জন্য লাগবে। সাদাতের কথায় অবাক হয়ে রায়ান জিজ্ঞেস করে, আমায়রাকে পড়াবি? হ্যাঁ, কেন নয়। আমি সত্যি ভাবিনি সাদ, তুই এভাবে আমার বোনের সম্মান রক্ষা করবি, ওকে কলেজে পড়াবি। আমি সত্যি তোর মতো বন্ধু পেয়ে লাকি।
আই অ্যাম সো লাকি বলে সাদাতকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তখনই রুমে আসে আমায়রা, দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় রেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায়রার কথায় নিজেকে সামলে নেয় রাইহান। তারপর হাসি মুখে বলে, আমায়রা, তোর সকল কাগজপত্রগুলো সাদাতের কাছে দিয়ে দে তো। কেন ভাইয়া? কয়েকদিন পর তো তোকে কলেজে ভর্তি হতে হবে, তার জন্য। ও আচ্ছা। প্রায় 10টা বাজতে চলো। সাদাত আর আমায়রা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে। শম্পা মির্জা হয়তো এখনো না খেয়ে ছেলের জন্য অপেক্ষা করছেন। বাসায় ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। সাদাতের কাছে এক্সট্রা চাবি থাকায় কাউকে আর ডাকতে হয় না। সাদাত দরজা খুলে আমায়রাকে রুমে যেতে বলে নিজে চলে যায় বাবা মায়ের রুমে। শম্পা মির্জা বিছানায় শুয়ে চোখের উপরে হাত দিয়ে রাখছে। সাদাত মির্জা বেলকনিতে বসে বই পড়ছেন। তিনি খুবই বই পড়ুয়া একজন ব্যক্তি। সময় পেলেই তিনি বইয়ের ভেতর মগ্ন হয়ে যান। সাদাত চেয়ার টেনে মায়ের কাছে বসে আস্তে আস্তে ডাক দেয়, আম্মু। কয়েক সেকেন্ড পর আবারও ডাক দেয়, আম্মু তুমি কি ঘুমিয়ে পড়ছো? শম্পা মির্জার থেকে কোনো রেসপন্স আসে না। সাদাত মির্জা ছেলেকে দেখে এগিয়ে এসে বলেন, তোমার আম্মুর খুব অভিমান হয়েছে। তার অভিমান ভাঙিয়ে তারপর নিজের গন্তব্যে যেও। না হলে কি হতে পারে ভাবতে পারছো? বাবা, আমি কি অনেকক্ষণ ঘুমিয়েছি? হ্যাঁ, অনেকক্ষণ, কিন্তু ঘুমিয়েছে কিনা জানি না। সাদাত কয়েকবার ডাক দিলেও সায় দেয় না। সেই জন্যই মন খারাপ করে নিজের রুমে চলে আসে। শাহাদাত চলে যেতেই উঠে বসে শম্পা মির্জা। সেটা দেখে সাদাত মির্জা বলেন, ছেলেটা এতটা পথ জার্নি করে এসে রুমে না গিয়ে আগে তোমার কাছে আসলো, আর তুমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিলে। এটা কিন্তু তুমি ঠিক করোনি শম্পা। শম্পা মির্জা ডুকরে কেঁদে ওঠেন। সহধর্মিণীর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করেন, কাঁদছো কেন শম্পা? এভাবে কাঁদলে তোমার কষ্ট হবে। প্লিজ কান্না থামাও। শম্পা মির্জা স্বামীর 2 হাত আঁকড়ে ধরে বলেন, আমার সব শেষ হয়ে গেল গো। আমার ছেলেটা আর আমার নেই। এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা শম্পা। তোমার ছেলে তোমারই আছে। তোমার আরো গর্ব করা উচিত। তোমার ছেলে এত বড় একটা কাজ করেছে, একটা মেয়ের সম্মান বাঁচিয়েছে। এখন কান্নাকাটি থামিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলে লাইটটা অফ করে শুয়ে পড়েন। সাদাত রুমে এসে দেখে তার পিচ্চি বউটা এলোমেলোভাবে শুয়ে আছে। ঘুমে এতটাই বিভোর যে পরে থাকার ড্রেসটাই চেঞ্জ করেনি, যা দেখে মাথা চুলকে হেসে ওঠে সাদাত। পাখির কিচিরমিচির শব্দ, জানালার পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ রুমে এসে পড়ে। আলো গিয়ে আমায়রার চোখের উপরে পড়ে। আমায়রা চোখ মুখ কুঁচকে ঘুরে আবারও ঘুমিয়ে পড়ে। সাদাত খাটে বসে এতক্ষণ আমায়রাকে দেখছে। মেয়েটার চোখে আলো পড়ছে তবুও উঠছে না। বারবার এপাশ ওপাশ করে বিরক্তিতে উঠে বসে। এবার চোখ বুজে বসে বসেই ঝিমাচ্ছে আমায়রা। সাদাত উঠে গিয়ে গ্লাসে পানি এনে হাতে পানি নিয়ে আমায়রার মুখে ছিটিয়ে দেয়। হঠাৎই মুখে পানি পড়তেই লাফ দিয়ে ওঠে। চোখ মুখ কুঁচকে তার সামনে তাকাতেই সাদাতের হাসি মুখ দেখে হা হয়ে যায়। সাদাত খুব হাসছে। হাসতে হাসতে পেট চেপে ধরে। সাদাত নিজেকে সামলে বলে, আর কত ঘুমাবে? কত বাজে খেয়াল আছে তোমার? কয়টা বাজে? 7টা বাজে। সকালের নাস্তা সেরে আমাদেরকে একটু বেরোতে হবে। কোথায় যাবেন? তোমাকে নিয়ে মার্কেটে যাব। তোমার যাবতীয় সমস্ত জিনিস কিনতে হবে তো। ও, যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমায়রা উঠে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পর ফিরে আসে। তারপর নিচে যায় আর সাদাত রুমে থাকে। ড্রয়িং রুমে সাদাতের দাদু আর চাচা বসে গল্প করছেন। আমায়রা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় ড্রয়িং রুমে। আমায়রাকে দেখে শাহাদাত মির্জা হাসি মুখে বললেন, আরে বৌমা, এসো, এখানে এসে বসো। তোমার সাথে সেরকম কোনো কথাই বলতে পারিনি এখনো। শ্বশুরের কথায় সোফার এক কোণায় গিয়ে বসে পড়ল আমায়রা। সাদাত মির্জা হেসে বলেন, তোমার বাবার বাড়ির সবাই কেমন আছে মা? জি, আলহামদুলিল্লাহ আঙ্কেল।
আঙ্কেল ডাকটা শুনে বেজায় মন খারাপ হয়ে যায় শাহাদাত মির্জার। মুখটা মলিন করে বলে, এ কেমন কথা মা? বাবাকে কেউ আঙ্কেল বলে? আমিও তোমার আরেক বাবা। আজ থেকে তুমি আমাকে বাবা বলেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। শোনো, তুমি তো এই বাড়ির কারোর সাথে তেমন একটা কথা বলনি, কাউকে চিনেও না। শাহাদাত মির্জার পাশে বসে থাকা হাসিব মির্জাকে দেখিয়ে বলে, এটা তো কাকা হয়, আর আমার ছোট ভাই। আজ থেকে তুমি ওকে কাকা বলেই ডাকবে। আমায়রা মাথা নেড়ে সায় দেয়। তারপর শাহাদাত মির্জা বলেন, আর বাবাকে তো আমি চিনই, তিনি আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাকে সবসময় সম্মান করবে। জি বাবা। আমাদের বাড়ির আরেকজন সদস্য এখানে মিসিং, কয়েকদিনের মধ্যে সেও চলে আসবে। কে বাবা? খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আমায়রা। শাহাদাত মির্জা হেসে উঠে বলেন, এই বাড়ির ছোট ছেলে, তোমার দেবর, আমার ভাইয়ের ছেলে আশিক মির্জা। সে কোথায় গেছে বাবা? ভার্সিটি থেকে বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ও আচ্ছা। আচ্ছা বাবা, আপনারা কথা বলুন, আমি কিচেন থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। আমায়রা কিচেনে যায়। সেখানে শম্পা মির্জা, রানু মির্জা আর বুয়া মিলে রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। আমায়রাকে দেখে শম্পা মির্জা চেপে গিয়ে বলেন, এই মেয়ে, এখানে কেন আসছো তুমি? চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। বড় জায়ের কথা শুনে রানু মির্জা বলেন, আহ ভাবি, আপনি একটু চুপ করুন না। মেয়েটা আসছে, তাতে কি হয়েছে? আপনি একটু বেশি বেশি করছেন ভাবি। বাচ্চা মেয়েটার এখানে কোনো দোষ নেই। তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো মা। রানু মির্জার কথায় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আমায়রা। আমায়রা চুপচাপ কিচেন থেকে চলে আসে। আমায়রা যেতেই শম্পা মির্জা রুক্ষ কণ্ঠে বলেন, তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি রানু? আমি বেশি বেশি করছি? ভাবি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাতে। কখন কার সাথে বিয়ে হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। এটা তো আপনিও জানেন ভাবি। তাহলে মেয়েটাকে এভাবে কটু কথা কেন শোনাচ্ছেন আপনি? বাবা, মেয়েটা দুদিন না আসতেই সবাই ওর জন্য এত ভাবছো? তুইও? আর যে এভাবে পাল্টে যাবি, আমি সত্যি ভাবিনি রে ছোট। ভাবি, আপনি ভুল বুঝছেন। একটু ভেবে দেখুন না বিষয়টা। আর মেনে নিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। থাক, আর একটা কথাও আমি শুনতে চাই না। তোরা যা ইচ্ছা তাই কর, বলেই রান্নাঘর থেকে বেরিয়ে যান। শম্পা মির্জার যাওয়ার পানে তাকিয়ে টানা একটা নিঃশ্বাস ফেলে বাড়ানো। কাজের বুয়া বলেন, ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বল। বড় ভাবি এমন করতেছে কেন? মাইয়াটা দেখতো মাশাল্লাহ। আরে বললেন না আপা, বড় ভাবি তার ভাইকে কথা দিচ্ছে, তার মেয়েকে নাকি আমাদের সাদাতের বউ করে নিয়ে আসবে। আর পরশু সাদাত হুট করে কাউরে না বলে বিয়ে করে আনছে। এই জন্যই ভাবি খুব রেগে আছে, মেয়েটাকে দুই চোখে সহ্য করতে পারছে না। এবার বুঝেছেন? হ্যাঁ, বুঝছি। সকালের নাস্তা সেরে তিন বাপ বেটা অফিসে চলে গেলেন। ইসহাক মির্জা কিছুদিন পর সব কিছু থেকে অবসর নেবেন। তাই অবসর নেওয়ার আগে তিনি অফিসের সকল কাজকর্ম সবাইকে গুছিয়ে দেবেন। সাদাত আমায়রাকে নিয়ে শপিংয়ে বের হয়েছে। প্রথমে তারা কাপড়ের দোকানে যায়। সেখান থেকে আমায়রার জন্য অনেকগুলো সুতি থ্রি পিস নেয়, যেগুলো বাসায় পরবে। আর উঠিয়ে রাখার জন্য বেশ দামি কয়েকটা থ্রি পিস নেয়, সাথে দুটো জর্জেট। তুলির জন্য একটা সুতি থ্রি পিস নেয়। এবার তার শাড়ির কাছে যায়। আমায়রার জন্য চারটা শাড়ি নেয়, তার মধ্যে দুইটা গর্জিয়াস বেশি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরা যাবে। আমায়রার কেনাকাটা শেষ হলে এবার মায়ের জন্য একটা শাড়ি নেয়, আর তার ছোট কাকির জন্য একটা শাড়ি নেয়। তারপর চলে যায় জুতার দোকানে। আমায়রার জন্য একটা শু নেয়, আর একটা একটু স্পঞ্জ জুতা নেয়। সব শেষে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে রাখে ব্যাগগুলো। এতগুলো ব্যাগ হাতে রাখা মুশকিল তার জন্য। আজকে বাসা থেকে গাড়ি নিয়ে আসছে সাদাত। সাদাত বাসায় ফিরতে ফিরতে বেলা ১১টা বেজে যায়।
গাড়ি গ্যারেজে রেখে আমায়রার হাতে তার কিছু জিনিস দেয়, আর মা চাচি বোনের গুলো নিজের হাতে নেয়। বাসায় এসে আমায়রাকে রুমে যেতে বলে সাদাত। ড্রয়িং রুমে সবাই ছিল। সাদাত মায়ের জন্য আনা শাড়িটা মায়ের হাতে দেয়, তারপর চাচির শাড়িটা, সবশেষে তুলির জন্য আনা একটা থ্রি পিস দেয়। তারপর যখন চলে যেতে নেয়, তখন মায়ের কথায় পিছু ফিরে তাকায় সাদাত। শম্পা মির্জা তাচ্ছিল্য হেসে বললেন, খুব তো বইয়ের জন্য কত শত জিনিস কিনলি, তা বলছিলাম কি, দুদিন আসতে না আসতেই এত কিছু দিচ্ছিস, আরো তো দিন থাকলো, সেই দিনগুলোর জন্য না হয় কিছু তুলে রাখ। সাদাত মায়ের কথায় তার কাছে এসে দাঁড়িয়ে বলেন, এ কেমন কথা আম্মু? আমি আমার এই আম্মুকে চিনতে পারছি না। আমার যেই আম্মু আমাকে সব কাজে সাপোর্ট করতো, আর সেই আম্মুই আমাকে এই সব কথা বলছে। জানো, আমি কখনো দায়িত্ব থেকে পিছু পা হইনি, সবসময় নিজের দায়িত্ব পালন করেছি ঠিকভাবে। আরেকটা কথা কি জানো? থম মেরে কণ্ঠে বললেন। সাদাত কিছুটা হেসে বলে, তুমি অনেক পাল্টে গেছো আম্মু, তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। আমি সবসময় নিজেকে নিয়ে বা তোমাকে নিয়ে গর্ব করি, অথচ আজ দেখো, যখন একটা মেয়ে বিপদে পড়েছে আর তাকে বাঁচাতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে, সেজন্য তুমি আর তাকে মেনেই নিচ্ছ না। আমি মানলাম তুমি তোমার ভাইকে কথা দিয়েছো, একবারও আমার কাছে শুনেছিলে? শোনোনি। তুমি যখন বললে সাদ বন্যা থেকে বন্যার সাথে তোর বিয়ে দিয়ে আমার ঘরে বউ করে আনবো, তখন কি আমি না করেছি? করিনি তো, আমি একেবারে রাজি হয়ে গেছি, কারণ আমি তোমাকে রেসপেক্ট করি আম্মু। আর আজ এই এতগুলো জিনিস কেনা নিয়ে তুমি এতগুলো কথা বললে, এটা কেন করেছি জানো? কারণ মেয়েটার পরার জন্য কোনো কাপড় নেই। যেটা তোমাদের দেখার কথা ছিল সেটা তোমরা দেখোনি, কারণ তোমরা তো ওকে সহ্যই করতে পারছো না। আম্মু, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে। আমি তো আজ সন্ধ্যায় চলে যাব, কবে আসবো জানি না, তবে যাওয়ার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ওকে তুলির মতো করে রেখো। তুমি ওকে যেভাবে চাইবে ও সেইভাবেই তৈরি হয়ে নিতে পারবে। মেয়েটা অনেক সহজ সরল। আমার কিছুই বলার নেই, খুব টায়ার্ড আম্মু, আর আমার ভালোও লাগছে না, প্লিজ তুমি কিছু মনে করো না, পারলে ওকে মেনে নাও, বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। আর তার যাওয়ার পানে শম্পা মির্জা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। তার ছেলে এতটা পাল্টে গেছে। সাদাত নিজের গন্তব্যে চলে যায়, ব্যাগপত্র গুছিয়ে শেষ। আমায়রা যা যা লাগে হাতে হাতে এগিয়ে দিয়েছে। সাদাত বারণ করেছে তবুও শোনেনি। সাদাত আর কিছু করেনি। শম্পা মির্জা সোফায় বসে অনেকক্ষণ যাবৎ কান্না করছেন। সাদাত বাসায় আসার পর শম্পা মির্জার ছেলের সাথে দুদণ্ডও ঠিক করে কথা বলতে পারেনি। জায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দেয় রানু মির্জা। সাদাত খাটে বসে জুতার ফিতা বাঁধছে। বাঁধা শেষ হলে আমায়রাকে নিজের কাছে ডাকে। আমায়রার মাথা নিচু করে সাদাতের সামনে দাঁড়ায়। সাদাত মুচকি হেসে বলে, মাথা নিচু করে তাকাও। আমায়রা চোখ তুলে তাকায়। সাদাত আমায়রার চোখে চোখ রেখে বলে, শোনো মেয়ে, তুমি সাদাত মির্জার বউ, এই মির্জা বাড়ির বড় বউ তুমি। কেন মাথা নিচু করে থাকবে? তুমি সবসময় মাথা উঁচু করে চলবে, কখনো কারোর সামনে মাথা নিচু করে দাঁড়াবে না, বুঝেছো? জি। গুড গার্ল। তোমার জন্য একটা গিফট আছে। কিসের গিফট? সাদাত একটা ফোন বের করে আমায়রার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। আমি হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমার নাম্বার সেভ করে দিয়েছি। তোমার যখন মন চাইবে তুমি কল দিয়ে কথা বলবে। ঠিক আছে। আর হ্যাঁ, খুব মন দিয়ে পড়াশোনা করবে। যা যা বলেছি মনে রাখবে তো? তোমাকে এই বাড়ির যোগ্য বউ হতে হবে, মনে থাকবে তো? জি। চলে যাওয়া যাক বলেই যাওয়ার জন্য পা বাড়ায় সাহাদাত। সাদাতকে চলে যেতে দেখে ইরা বলে ওঠে, সাবধানে যাবেন। সাদাত থেমে গিয়েছে, ফিরে মুচকি হেসে বলে, ঠিক আছে।
সাদাত একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। সাদাতের পেছনে আমায়রাও আছে। সাদাত ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসে, মায়ের হাত ধরে বলে, আম্মু। সাদাত মির্জা, শম্পা মির্জা অশ্রুসিক্ত চোখে ছেলের দিকে তাকান। সাদাত পরম যত্নে মায়ের চোখের পানি মুছে দেয়। শম্পা মির্জা বলেন, সাদ বাবা, সাবধানে যাস, নিজের খেয়াল রাখিস, সময় মতো খাওয়া দাওয়া করবি, কোনো টেনশন করবি না। যথা আজ্ঞা আম্মাজান, আপনি যাহা বলিবেন তাহাই হইবে। আমি নিজের খেয়াল রাখবো, আর তুমিও কিন্তু নিজের খেয়াল রেখো। সময় মতো খাওয়া দাওয়া করবে, ঔষধ খাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাজান। হাসি খুশি এই কয়েকদিনের মধ্যে আজ একটু মায়ের মুখে হাসি দেখছে সাদাত। মনে মনে প্রশান্তিতে ভরে যায়। সাদাত চায় তার মা সবসময় যেন খুশি থাকে। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে সকলের মুখে হাসির ছাপ। সাদাত মায়ের কাছ থেকে উঠে বাবার কাছে চলে গেল। সাদাত মির্জা ছেলের কাঁধে হাত রাখলেন। মাই সন, সাবধানে যেও, আর ইরা মামুনিকে নিয়ে কোনো টেনশন করবে না। তোমার অবর্তমানে আমরা ওকে দেখে রাখবো। জি বাবা, নিজের যত্ন নিও। সাদাত সবার কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ায় নিজ গন্তব্যে। পেছনে ফিরে যায় সকল স্মৃতি, ছেড়ে যায় 2 দিনের মায়ায় জড়ানো মানুষটাকে। সাদাতের যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে আছে ইরা। এই কয়দিন সাদাত তাকে সব সময় খারাপ পরিস্থিতি থেকে প্রোটেক্ট করেছে। এখন নিজেকেই নিজের প্রোটেক্ট করতে হবে। সব বাধা পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে হবে। সাদাত চলে যায়, ইরা চলে যায় তাদের রুমে। তুলিও এবার ইরার পেছনে পেছনে দাঁড়িয়ে যায়। ইরা বেলকনিতে দাঁড়িয়ে সাদাতকে দেখছে। সাদাত সদর দরজা পেরিয়ে বাড়ির গেটের ওখানে যা যা রুম থাকে স্পষ্ট দেখা যায়। সাদাত কি মনে করে যেন বেলকনির দিকে তাকায়। নীল রঙের আলোয় ইরার মুখ লালচে দেখাচ্ছে। সাদাত মুচকি হেসে হাত উঁচু করে বাই বলে। ইরাও হাত উঁচু করে বাই জানায়। সাদাত গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। যতক্ষণ পর্যন্ত সাদাতকে দেখা গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তুলির কথায় ইরার ধ্যান ভাঙে। তুলি তখন বলল, ভাবিমণি, ভাইয়া চলে গেছে। ইরা মৃদু স্বরে বলে, হ্যাঁ, চলো রুমে গিয়ে বসি, আজ থেকে দুজন অনেক গল্প করব। হ্যাঁ। তুলির সাথে খুব ভাব জমেছে ইরার। দুজন ব্যাচমেট হওয়ায় খুব ভালো বন্ধুত্ব হয়েছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। রাত 9:30 বাজে। খাবার সময় হয়ে গেছে। রাতের ডিনার শেষ করা মাত্রই রুমে এসেছে ইরা। আজ খাওয়ার সময় শম্পা মির্জা কিছুই বলেনি, চুপচাপ ছিলেন। বিছানায় শুয়ে পড়ে ইরা। মন চাচ্ছে সাদাতের কাছে ফোন দিয়ে খোঁজ নিতে পৌঁছেছে কিনা, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে ইরা। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই ইরার। সকাল 8টা। সাদাত পড়ে পড়ে বিছানায় ঘুমাচ্ছে। রাতে ঘুমাতে না পারায় এখন ঘুমাচ্ছে। 8টা 5-এ অ্যালার্ম বেজে ওঠে। তখন বিছানা থেকে বসে ফোনটা হাতে নেয়। সাদাত কাল রাত থেকে বারংবার ফোন চেক করেছে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। এরা কোনো ফোন বা মেসেজ কিছুই করেনি। সাদাত যখনই ফোনটা রেখে বিছানা থেকে উঠতে যাবে তখনই ফোনটা বেজে ওঠে। সাদাত এই ভেবে খুশি হয় হয়তো ইরা ফোন দিয়েছে, কিন্তু ইরা ফোন দেয়নি, ফোন দিয়েছে তুলি। সাদাত ফোনটা রিসিভ করে সামনে ধরে। তুলি হাসি মুখ নিয়ে বলে, ভাইয়া, কি করছো? মাত্রই ঘুম থেকে উঠলাম বনু। তুই কি করছিস? বাসার সবাই কেমন আছে? তুমি কি চোখে কিছু দেখছো না ভাইয়া? মানে, কি দেখার কথা বলছিস? আমি কোথায় বলো তো? কোথায় আবার? রুমে। ধুর, ভাল লাগে না। আমি যে তোমার রুমে। ও সরি, তোমার না, তোমাদের রুমে। সেটা তুমি খেয়াল করনি ভাইয়া? সাদাত মনে মনে হেসে ইনোসেন্ট ফেস করে বলে, ও, আমি তো খেয়ালই করিনি। কিন্তু তুই আমাদের রুমে কেন? ভাইয়া, তোমার বউটা তোমাকে ফোন করে
তোমার খোঁজ নিবে, কিন্তু লজ্জায় ফোন দিতে পারছে না। তাই সকাল থেকে আমার পেছনে পেছনে ঘুরছে একটু ফোন দেওয়ার জন্য। সাদাতের মনটা ভরে যায়। তারপর বলে, মহারানী কোথায়? ওই তো খাটে বসে আছে। আচ্ছা, রাখ তাহলে। কিন্তু ভাইয়া। কল কেটে দেয় সাদাত। যা দেখে ইরার খুব কষ্ট হয়। মানুষটা তার সাথে একটিবারও কথা বলল না। তুলি সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে যায়। ইরা বিছানায় শুয়ে পড়ে। মিনিট পাঁচেক পর তার ফোনটা বেজে ওঠে। বালিশের কাছ থেকে ফোনটা চোখের সামনে নিয়ে দেখে স্বামী জান দিয়ে সেভ করা নাম্বার। এটা থেকে কল এসেছে। সে তো কখনো নাম্বার সেভ করেনি। তাহলে কে করলো? সাদাত? এরা মনে মনে আওড়াতে থাকে স্বামী যান। এরার ভাবনার মাঝেই কল কেটে যায়। এরা ভাবে সাদাত তার নাম্বার স্বামীজান দিয়ে সেভ করে দিয়েছে। স্বামীজান নামটা অদ্ভুত লাগে তার কাছে, সাথে ভালো লাগাই ছেয়ে যায়। এরার ভাবনার মাঝেই কল কেটে যায়। এরা যখন টের পায় সে ভাবনায় এতটাই বিভোর যে কল ধরতে পারেনি, তখন মনটা নিমিষে খারাপ হয়ে যায়। ফের তখনই আবারও কল বেজে ওঠে। এরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানে নেয়। দুজনেই নিশ্চুপ, কেউ কথা বলছে না। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনছে। একজন জড়তায় কথা বলতে পারছে না, আরেকজন অপেক্ষায় আছে কখন তার পিচ্চি বউটা এক ঝলক কথা বলবে। কিন্তু সেটা আর হয় না। এরা কথা বলল না। শেষমেশ উপায় না পেয়ে নিজেকেই আগেই কথা বলে। কোথায় আছো? এরা কয়েক সেকেন্ড সময় নিয়ে তারপর বলে, জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছো? সকালে নাস্তা করেছো? শুয়ে আছি। আপনি কি করছেন? মাত্রই গোসল সারলাম। সকালে খেয়েছো? হ্যাঁ। আপনি খেয়েছেন? এখনো খাওয়া হয়নি? আম্মু কি তোমাকে আর কিছু বলেছে? না না, আন্টি কি বলবে? আন্টি খুব ভালো মনের মানুষ। ও, জি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনি অফিসে যাননি? না মানে এমনি শুনছিলাম আর কি। সাদাত হালকা হাসে, তারপর বলে, কাল থেকে জয়েন করব। আজ রেস্ট করব। কিছু কেনাকাটা করার আছে, সেগুলো করব। কাল থেকে পুরো দমে অফিসে কাজ করতে হবে। বেশ কয়েকদিন বাসায় থাকার কারণে কাজগুলো পেন্ডিং হয়ে আছে। ও, আচ্ছা, তাহলে আপনি নাস্তা করে নিন। বেলা তো অনেক হয়েছে, রাখি। নিজের বরের কাছে ফোনটা দিয়ে লজ্জা কিসের? হ্যাঁ মেয়ে, তোমারই তো স্বামী যান। সাদাতের কথায় টাসকি খেয়ে যায় ইরা, সাথে লজ্জাও পায়। আমতা আমতা করে বলে, আসলে থাক, আর আমতা আমতা করতে হবে না, নাস্তা করব, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। জি, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। অতঃপর কল কেটে দেয় সাদাত। আর ইরা মুখে হাত দিয়ে বসে বসে ভাবছে, সাদাত তাকে কি বলল? তোমারই তো বর। সাদাত ফোনটা হাতে নিয়ে হাসছে। ইরার প্রতি তার অদ্ভুত এক টান অনুভূতি হয়, আর অদ্ভুত এক মায়া কাজ করে, যা এর আগে হয়তো হয়নি। এটাই হয়তো পবিত্র সম্পর্কের টান। আজ ফ্রাইডে। ফ্রাইডে হওয়ায় সব বন্ধের দিন। দুপুরের সবাই ড্রয়িং রুমে বসে আছেন। ইরাও সবার সাথে বসে কথা বলছে। শম্পা মির্জা আর রানু মির্জা বাদে সবাই আছে। তখন বসার ঘরে কলিং বেল বেজে ওঠে। বেল বাজার শব্দ শুনে তুলি উঠতে গেলে ইরা হাতটা ধরে থামিয়ে দেয়, বলে, তুমি বসো, আমি দেখছি। তুলি ফের সোফায় বসে পড়ে আর ইরা হেঁটে যায় সদর দরজার কাছে। দরজায় খুলে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা আচমকা ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, সারপ্রাইজ! বলেই হা হয়ে যায়। ছেলেটা হা করে তাকিয়ে থাকতে দেখে ইরার অস্বস্তি হয়। ইরা হাতটা উঁচু করে বলে, হা করে কি দেখছেন? মুখটা বন্ধ করুন। ইরার কথায় মুখটা বন্ধ করে। চোখ মুখে তার আরেক অবাকের রেশ। ইরা আবারও বলল, কি দরকার ভাই? ছেলেটা এবার অদ্ভুত এক কাণ্ড করে ফেলল। ছেলেটা বুকে হাত দিয়ে বলে,
ভাই কেন বলছো সুন্দরী, বুকে ব্যথা লাগে তো। ছেলেটার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ইরা। ইরা কিছু বলবে তার আগে তুলি বলে, ভাইয়া তোমার ফ্লার্ট করা শেষ হলে এবার ভেতরে এসো। ছেলে ছেলেটার নাম রাব্বি, রাব্বি মির্জা। মির্জা বাড়ির ছোট ছেলে, আতিয়ার মির্জা আর রানু মির্জার একমাত্র ছেলে। রাব্বি ড্রয়িং রুমে এসে হাত উঁচু করে বলে, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ। রাব্বিকে দেখে সকলে হাসি মুখে বলে, ফাইন, ইউ? আই এম অলওয়েজ ফাইন, বলে সোফায় ধড়াম করে বসে পড়ে। তুলি আর ইরাকে দেখে বলে, ড্যাড, মেয়েটাকে? তুলি দৌড়ে এসে বলে, তোর ভাবি ভাইয়া। মানে? চমকে দাঁড়িয়ে উঠে বলে তুলি। রাব্বির কাছে এসে ভাইয়াকে এমন চমকিও না। রিল্যাক্স এভরিওয়ান, আমাকে একটু ক্লিয়ার করে বলবা মেয়েটাকে, আমাদের বাসায় কি করছে? ইশাক মির্জা দাঁড়িয়ে যান, রাব্বির কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ছোট দাদু ভাই, ও তোমার বড় ভাই সাদাতের বউ, সম্পর্কে তোমার ভাবি। রাব্বি দু কদম পিছিয়ে বলে, না না, এটা হতে পারে না। ও কিছুতেই ভাইয়ার বউ হতে পারে না। কেন পারে না দাদু ভাই? ড্রয়িং রুমের সবাই অবাক হয়ে রাব্বির দিকে তাকিয়ে আছে। রাব্বি বলে, ওকে তো আমি। রাব্বি থেমে যায়, সে কি বলছে। রাব্বি হালকা হেসে বলে, দাদু, আমি নেই আর তোমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দিলে, এটা ঠিক করলে না। ভাইয়ার বিয়ে নিয়ে আমার কত শত প্ল্যানিং ছিল, আর তোমরা সবটাই জানতে সেটা, তাহলে এমনটা করলে কিভাবে? তোমরা মোটেও ঠিক করনি, বলেই সোফা থেকে ব্যাগটা নিয়ে দৌড় লাগায় দোতলায়। সবাই রাব্বির কাণ্ডে হতবাক হয়ে যায়। সাদাত মির্জা অবাক হয়ে বলেন, রাব্বির হঠাৎ হলোটা কি বাবা? ছেলেটা তো ঠিকই ছিল। যখনই শুনলো ইরা সাদাতের বউ, তখনই ওর রিয়াকশনটা পাল্টে গেল। ইশাক মির্জা গম্ভীর কণ্ঠে বলেন, ওকে নিয়ে ভেবো না, অনেকদিন পর বাসায় ফিরছে, আর ফিরেই বড় ভাইয়ের বিয়ের খবর পেয়ে কষ্ট পেয়েছে। বড় ভাইয়ের বিয়ে নিয়ে সবারই অনেক আশা থাকে, তেমনি ওরও হয়তো ছিল। আতিয়ার মির্জা বলেন, বাবা ঠিক বলেছ। রাব্বির নামের ছেলেটাকে দেখে কেমন একটা লাগলো যেন ইরার কাছে, সন্দেহজনক মনে হলো। তবে সে সবে মাথা না ঘামিয়ে খাবার খেতে চলে যায়। রানু মির্জার টেনশনে পড়ে যায়, তার ছেলে কতদিন পর বাসায় ফিরল, অথচ তার সাথে কথা না বলেই রুমে চলে গেল। এমনটা আগে কখনো হয়নি। কিন্তু খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে রাব্বি বলে, মা, আমি ভীষণ টায়ার্ড, আমার রেস্টের প্রয়োজন, আমি ঘুমাবো, তুমি যাও, আমার খিদে নেই, বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলেই তিনি চলে যান। দুপুরের খাবার খেয়ে রুমে আসে ইরা, ফোনটা হাতে নিয়ে বসে আছে সে। সাদাত খেয়েছে কি না সেটা জানার জন্য মনটা ছটফট করছে, কিন্তু তার ফোনটা দিতে পারছে না। ইরার তখনের কথাই মনে পড়ে যায়, নিজের বরের কাছে ফোন দিতে লজ্জা করছে মেয়ের। তোমারই তো স্বামী যান। ইরা আর কথা না ভেবে কল দিয়েই ফেলে। দুবার রিং হতেই কলটা রিসিভ না করে কল কেটে দেয় সাদাত। সাদাত কলটা কেটে দিয়ে ভিডিও কল দেয়, যা দেখে চোখ বড় বড় করে ইরা তাকায়। কল কেটে দেওয়ার পর উপায় নেই ইরার, কল তাকে রিসিভ করতেই হবে। ইরার কল রিসিভ করে হাসি মুখে ফোনের স্ক্রিনে তাকায়। ইরা এবার প্রথম কথা বলে, দুপুরে খেয়েছেন? খেয়েছি, তুমি? হ্যাঁ। আচ্ছা, পরে কথা বলবানে, এখন রাখছি। ইরার কথায় সাদাত অবাক হয়ে বলে, কথা না বলেই কল কেটে দিবে কেন? ইরা আস্তে করে বলে, এটার জন্য ফোন দিয়েছিলাম, আর কি বলবো, খুঁজে পাচ্ছি না, তাই আর কি। সাদাত কিছুটা জোরে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, এখন একটু বাইরে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেই ফোনটা কেটে দেয় ইরা। ফোনটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। ইরা যখন সাদাতের সাথে কথা বলে, তখন মনে হয় কেউ ওর গলা চেপে ধরেছে, কথাগুলো গলায় বেঁধে আসছে।